আমি আমার এই উশৃঙ্খল জীবনের জন্য আমি চাই প্রতিভা, আমি চাই তুমি রাগ করেছ, অভিমান করেছ, কিন্তু আমি ওসব বলে আর কি লাভ কিছু নেই। একবার মনে হয় এই জীবনে রেখে কি লাভ? এমন কথা তুমি বলো না। তো সবারই আছে, তাই বলে কেউ কি সন্তান বিক্রি করে এই পেটের জ্বালা জোড়ায়? আমিও দেখতে চাই এই দারিদ্র্যের শেষ কোথায়। কিন্তু আমি তো সেই কথাই বলছি। আমিও সেই কথাই বলছি। আমিও সেই কথাই বলছি রে ও ভাই। ওরা না খেতে পেয়ে আমার কোলে তিলিয়ে তিলিয়ে শুকে মরবে, তবু আমি পেটের জ্বালা জোড়াতে আমি সন্তান বিক্রি করতে পারবো না। কি বলছো কথা বাবু? আমার আমার ঝন্টু বড় হয়ে যদি কোনোদিন শুনতে পারে পেটের জ্বালা জুড়াবার জন্য ওকে আমরা বিক্রি করে দিয়েছি, তাহলে এই মাতৃজাতটার উপরে ঘৃণা জন্মে যাবে। কি বলছে কথা বাবু? আমার ঝন্টু একদিন বড় হয়ে শুনতে পাবে ওকে পেটের জ্বালা জুড়াবার জন্য আমি বিক্রি করে দিয়েছি, তাহলে বড় হয়ে এই মাতৃজাতটার উপরে জন্মে যাবে। তোমার ব্যথা আমি বুঝি, তবুও বলছি দুটো ছেলেকে তুমি খেয়ে পড়িয়ে বাঁচাতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না। ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা, কোনো জীবন মিশিয়ে তুলবে, কোনো দিন হয়তো পুলিশের গুলিতে। ছেলেরা কখনো ওই পকেটমার গুন্ডা সন্ত্রাসী হতে পারে না। দারিদ্রের সংসারে এটাই যে বাস্তব ছবি না। একদিন আমি তোমাদের বাড়ির চাকর ছিলাম, ভাগ্য দোষী আজ তোমরা অভাবে পড়েছ, কিন্তু বিশ্বাস করো না, আজও আমি চাই তোমার জন্তু তোর দেবক দপ্তরের একজন হয়ে উঠুক। সবাই তাই চায়। আমিও তাই চাই রে ভাই, আমিও তাই চাই। আমার ঝন্টু দর্শনের একজন মনে শঙ্কর বাবু
সন্তানের জন্য স্ত্রী পরায় পাগল হয়ে গেছে। ডাক্তারের নির্দেশে আমি একটা সন্তান খুঁজছি। অবশ্য খোঁজটা আমাকে দিয়েছে। হ্যাঁ মা, ওনার কল্যাণপুরে বিশাল জমিদারি, ঝন্টুই হবে তার একমাত্র ওয়ারিশ। ঝন্টুকে দাঁড় করি, যে টাকা পাবে সেই টাকা দিয়ে তুমি দীপককে মানুষ করতে পারবে। আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আপনার মাতৃকে আমি অসম্মান করছি। যাও প্রতিভা দেবী, এমন মানুষ আমি নই। আমার সেই ছেলে পেলে রোগ মুক্ত হবে ঠিকই, কিন্তু আপনাদের দারিদ্র তো কিছুটা মুক্ত হবে। আমাকে একটু ভাবতে সময় দিন মনে শঙ্কর বাবু। আমার ছোট্ট বাবার পর হয়ে যাবে, আর আমি কোনোদিন ওকে দেখতে পাবো না। ভাবতেও যে আমার কান্না পায়। কি করবো, আমি কি করবো? তুমি বলবো, বলে দাও ঠাকুর। তুমি আমাকে বললে না। বোধ হয় রাজি হয়ে যাবে নাকি বলে সবাই? এরকম চরম দারিদ্র ওরা কি করে সহ্য করে আমি বুঝতে পারছি না। বাবু, ধন জল যৌবন চিরদিন মানুষের থাকে না। নইলে ওই কর্তা বাবুকে দেখেছি, ওই সাহেব বাড়ি থেকে জুতো তৈরি করে এনে পড়েছে, চড়ি গাড়ি ছাড়া বাইরে বেরোতে না। আমার সেই মানুষ এক মুঠো ভাতের জন্য। উশৃঙ্খল মানুষদের এরকম দুর্গতি হয়। একটা ভরা কলসি থেকে যদি জল গড়িয়ে পড়ে আর সেটা যদি ভরাবার চেষ্টা না করে, তাহলে তাদেরকে এইরকম পরিণতি হয়। ওনাকে শেষ করে দিল। ওনার এক বন্ধু সিন্ধয় সেন দেশের মাঠে নিয়ে যেত, শহরের বাইরে পাড়ায় রাত্রি বাস করত। নইলে বাবু চিরদিন এমন উশৃঙ্খল ছিলেন না। যা ভাই, সন্টুকে তুই নিয়ে আয়। আপনার স্ত্রী কি রাজি হয়েছে সিদ্ধার্থ বাবু? সে চাই কি মায়ের প্রাণ রাজি হয় বাবু। অনেক কষ্ট করে ওনাকে রাজি করিয়েছি। তবে আপনার কাছে একটা অনুরোধ, আশা করি অনুরোধ তোকে রক্ষা করবে। মাঝে মধ্যে দয়া করে ঝন্টুকে মাসে একবার ভালো দেখা করে নিয়ে যাবেন। সে আপনাকে আর বলতে হবে না, আমি অমানুষ নই। প্রতি মাসে আমি একবার করে দেখে নিয়ে যাবো ঝন্টুকে। আর তাছাড়া আপনাদের সাথে আমন্ত্রণ রইল, আমি গরিবের পূর্ণ কুঠিরে যাবে। আমি অমর্যাদা করবো না। আপনি যে আমার উপকার করলেন জীবনে কোনোদিন ভুলবো না। সেটা আপনার মহত্ব নয়, কর্তব্য। আপনি শুধু আমার স্ত্রীর জীবন রক্ষা করবেন না, আমাকে দিলেন পিতৃত্বের অধিকার। আরেক জাগে আজ আর আমি বেশি দেরি করবো না। ও ভাই, যা বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে বলছেন কর্তা বাবু, আমাকে ক্ষমা করবেন। এতদিন আমি যে মায়ের হাতের ভাত খেয়ে এই দেহটা বাঁচিয়ে রেখেছি,
পুণ্যাত্ম, আমি আমিও তো মানুষ কর্তা বাবু, আমিও তো মানুষ। আমার বুকটা তো লোহা দিয়ে বাঁধা নয় বাবু, আমার বুকটা লোহা দিয়ে বাঁধা নয়। আমার অনুরোধ আমায় ন্যায় ঝন্টুকে যাচ্ছি যাচ্ছি কর্তা বাবু, যাচ্ছি। সেই অপ্রিয় কাজ করতে আমি যাচ্ছি, কারণ আমি চাই আমার কর্তা বাবু, আমার বউ রানী এই দারিদ্রের হাত থেকে মুক্তি পাক, হাসি আনন্দে ভরে উঠুক। আমার বউ রানীর সংসার, বউ রানীর সংসার। এই অসীনীয় দারিদ্র আপনি কি করে সাহায্য করছেন? জানেন জানেন মরি শঙ্কর বাবু, আমল্য আদরে আমি মানুষ হয়েছি, কাকে বলে আমি জানতাম না। দারিদ্র আমাকে প্রতি মুহূর্তে আমাকে কত বিক্ষত করে দিচ্ছে। মনের ভারসাম্য আমি রক্ষা করতে পারছি না, একাকে দিনে মনে হয় বীজকে অথবা ওই কুকিয়ার হত্যা করে এই অভাবের হাত থেকে মুক্তি নেই। দুঃখ করবেন না মণিশঙ্কর বাবু, অভাব চিরদিন থাকে না, আপনারও থাকবে না। যে টাকা আমি দিয়েছি বিপক্ষে লেখাপড়া শিখেই মানুষের মতো মানুষ করবে, ওই ছেলে বড় হয়ে আপনার সব দুঃখ ঘুচিয়ে দেবে। চলুন চলুন বাবু, রাত পারে লাভ। বাচ্চাটা বোধ হয় ঘুমিয়ে পড়েছে। আরে ভাই, হ্যাঁ বাবু, বেঁচে থাকতে যে নিয়ে যা মুশকিল হতো। ও ভাই, ও ভাই, আমার কোলে একটি মেরে দে না রে। ও ভাই, জন্মের সুদ আমি আমার বাচ্চাকে দেখি। ভাই, আর তো আমি থাক থাক বৌরানি থাক, আমার কাছে যে তোমার থাকবে না, তাকে তুমি রাখতে পারবে না। তাকে দেখে কি হবে বৌরানি, তাকে দেখে কি হবে? ছোট্টু তোমার কেউ নয়, ছোট্টু তোমার কেউ মা মা, আমার ভাইয়াকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় গো? আমার ভাইকে তুমি নিও না, আমার ভাইকে তুমি নিও না, আমার ভাইকে তুমি দিয়ে দাও। বৌরানী, ওকে ওকে তুমি ধরো বৌরানী, আমার সাধ্য নেই এই ছোট্ট হাতের বাদল ছিন্ন করে আমি আমি ছোট্টুকে নিয়ে যাই। জানো দাদা বাবু, জানো চলে আয়। জোর করে ছাড়িয়ে নেয়। আমি ওই গলির মোড়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। আসি শিবনাথ বাবু, প্রতিভা দেবী রাখবেন না, ও চিরদিন আপনারই থাকবে। আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম। প্রতিভা আশীর্বাদ, আজকে আমাকে তুমি দোষী করো না, আমাকে তুমি দোষী করো না।
যাচ্ছি কর্তা বাবু, যাচ্ছি। নিয়ে যাচ্ছে অভয়, ওরে ওকে নিয়ে যাস রে।
ঝন্টু, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। আয় বাবা, আমি তোকে দৌড়ে দৌড়ে ভিক্ষে করে খাবো। তুই আমার বুকে ফিরে আয় বাবা, তুই আমার বুকে ফিরে এই পৃথিবীতে আমার মতো সুন্দর বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আমি সন্তানের পিতা হয়ে আমি পিতা নই, আমি একটা বিবেকহীন কচাইয়ের প্রাণেও মায়া আছে, কিন্তু কিন্তু আমার প্রাণে যে মায়া নেই। মুখের কথায় মানুষ শুনতে পায়, কিন্তু কিন্তু অন্তরটা যে পুড়ে আমার ছাই হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, ছাই হয়ে সম্মানিত সখী, আরে সোমনাথ, জীবন আবার দুর্বিষহ হয়ে উঠেছে। ধীরে ধীরে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, আমি পঙ্গু নই, আমি দুর্বল নই। বিয়ে পাশ করেছি 5 বছর, কিন্তু কোনো চাকরি আমার হচ্ছে না। তবে এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরে পরে ভাগ্যের হাতে মার খাচ্ছি। সরকারি দাক্ষিণ্য আমার ভাগ্যে নেই, তাই বলি কি বেসরকারি প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না। আমার চোখের সামনে দেখছি আস্তে আস্তে চাকরির দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। চেষ্টা করে দেখ না, ধর্ষণের অপর নাম নাকি সবথেকে পাপ, অথচ এই উঁচু তলার মানুষগুলো স্বার্থান্বেষীর দল, তারা দিনের পর দিন গরিবের রক্তরস ছিনে নিচ্ছে। মানুষ ধনী হচ্ছে আরো ধনী, গরিবরা নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে, অথচ কেউ তাদের একটু ধিক্কার দিচ্ছে না, একটু প্রতিবাদ করছে না। তোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু তুই জানিস না সোমনাথ, কি দুর্বিষহ জীবন যন্ত্রণায় আমি ভুগছি। প্রতি মুহূর্তে তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। বাবা অসুস্থ, ঘরে একটা বিবাহযোগ্য বোন, মা বিড়ি বেঁধে কোন রকম জীবন যাপন করছে। ভাগ্যের চক্রটা আমার সামনে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মা যখন, ওরে সোমনাথ, মা যখন ভাতের থালাটা আমার চোখের সামনে তুলে দেয়, আমার সামনে তুলে দিলেই চোখ দিয়ে আমার জল আসে। সোমনাথ, মধ্যবিত্তদের ঘরে এই দুর্দশাই হয়। আমরা যেন কেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একটা দানবীয় আকর্ষণ আমার মনের মধ্যে এসে মোচড় দেয়। মনে হয় এই পৃথিবীর রাত্রগুলোকে ধরে একটা প্রচন্ড ভাবে মারা দেয়। আবার ভাবি, ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, ক্ষুধার জ্বালা নিবারণ করি। দাবানল হয়ে জ্বলে উঠে শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দেই, এই 20 শতাব্দীর সালরা সমাজের সর্বনাশ কখনো মুখ বুঝে সহ্য করবে না, মুখ বুঝে সহ্য করবে না। আবার ভাবি বাবা দুঃখ পাবে, মার চোখে ভরে উঠবে বেদনার অশ্রুতে। মা আমাকে তোলার জন্য তো বহু চেষ্টা করেছে, কিন্তু মাকে আমি কি দিলে?
রমার সম্বন্ধে কি চিন্তা করলি দিব? রমা, হ্যাঁ, রমা। রমাকে তুই ভালোবাসিস, তোদের ভালোবাসা। ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসা। ভালোবাসা মরে গেছে সম্রাট। বেকারত্ব নামক জগৎটার পাথর ঠান নিচে চাপা পড়ে মরে গেছে স্নেহ মায়া মমতা ভালোবাসা। পেট নামক রাক্ষসটা আমার গল্পে হত্যা করেছে। তোর ব্যথা আমি বুঝি বন্ধু, কারণ আমি যে বর্তমানে বেকার। ঘোড়ার ডিম হয়েছে। যাক, এখন বিরক্ত করবেন না, ভাড়াটার এখন পাবেন না, পরে আসবেন। আবার কেন দিয়ে দিলেই তো লেখাটা চুকে যায়। আপনাদের পিছনে ঘুরে ঘুরে মশাই আমি পরকালের ভাবনাটাও ভাবতে পারছি না। অথচ মনে করুন অনিত্য এই সংসার, কোন মুহূর্তে প্রাণ পাখিটা বের হয়ে যায়। আরে মশাই, আপনি একটা কসাই। কি বললেন? আমি কষাই? ভুল বলেছি, কসাই নন, আপনি একটি রাঘব বল। ঠিক বিরাট মুখটা হা করে বসে আছেন আমাদের মতো দরিদ্র চুনুপুটিগুলোকে গিলে খাবার জন্য। এত খেয়ে খেয়েও আপনাদের পেট ভরছে না, আরো চাই আপনাদের, আরো চাই। কেন খিদে পেটে না? এই খিদা। আচ্ছা নন্দী মশাই, এই শহরতলির ৮ ঘর ৬ ঘরের ভাড়াটা ৩০ টাকা বড্ড বেশি হয়ে যায় না? জ্বালা। এইসব কথা আমাকে বলছেন কেন? মন্ত্রীদের বলুন। খিদের বলবো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। শোনেন, ৬ আনার তেল হচ্ছে ১৬ টাকা, ৪ আনার ডাল হচ্ছে ৬ টাকা, তাও আবার ১৬ আনা খাঁটি পাওয়ার উপায় নেই। ভেজালে ভেজালে দেশটা একেবারে উচ্ছন্নে গেল। খাঁটি পাবে কি করে মানুষ? জোর চোর ধাপ্পা বাজরা যে সমাজের প্রতিবাদী, সেই সমাজে মানুষ কখনো ভেজাল ছাড়া অন্য কিছু খেতে পারে না। যতদিন এই সমাজটাকে তোমাদের মতো স্বার্থান্বেষী মানুষেরা দখল করবে, নিয়ন্ত্রণ করবে, ততদিন কেউ ভেজাল ছাড়া আসল খাবার পাবে না। আপনি মশাই কিন্তু তখন থেকে সেকাল সেকাল কথা বলছেন। আপনার না বসায় বাড়ি ছেড়ে দিন, আমি অন্য ভাড়া টেনে বসাই। ঘর তো আমি ছাড়বই না, ভাড়াও দেব না। আপনার যা খুশি আপনি করতে পারেন। আমিও দেখতে চাই কি করে আপনি এই বাড়ি থেকে আমাকে বের করে দেন। ঘর ছাড়বেন না? না না, ঘর ছাড়বো না। ঠিক আছে, আমরাও দেখছি কিভাবে জোর করে থাকেন, মাস্তানি করেন, অন্য লোকের সাথে করেন। পুলিশ ডেকে এনে এমন পেটানি রাম রক্ত বেরিয়ে আসবে। বেশি চাপড়াবেন না আনন্দে মশাই, মাথাটা কিন্তু আমার গরম আছে। মার কিন্তু গাড়ি উঠে যাবে। আমাকে মারবে তুই? হ্যাঁ মারবো। গাড়ি হাত দেবে আমার? এমন কোন শালা নেই যে এই সাত করি নন্দীর গায়ে হাত দেয়। আমাকে তুমি হেঁচি বেঁচি পেয়েছো। এই নন্দী মশাই, বেরিয়ে যান। বেড়ে যান। বেরিয়ে যান বলছে। তাহলে সঞ্জয় বাবুর চামচা, শালা বেরিয়ে যান। এই খবরদার,
যাচ্ছি, বেরিয়েই যাচ্ছি। তবে সঞ্জয় সেনকে তোমরা চিনো না? জেলার পুলিশ সুপার হলো গিয়া তার জামা, একটু ইশারা করলে দিয়ে বাপের নাম ফাঁকেন করে ছাড়বে। তুমি আর কত বড় মাস্টার! এই শালা, বেরো, 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 শালা, বের। আমাকে মারলে তুমি? না, তোমাকে আদর করব। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তবে পাস করি নন্দীর বেটা ফাঁক করে চলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে খাইয়ে দেবো, খাইয়ে দেবো। যা, যা, যা। তবেই আমার নাম ফাঁক করি নন্দী। যা, শালা। ও, যতবার ভাবি এই ইতর লোকগুলোকে এড়িয়ে চলবো, এদের কথার কোনো জবাব দেব না, কিন্তু কিছুতেই আমি মাথাটা ঠান্ডা করতে পারছি না। একে তো অভাব অনটন অক্টোপাসের মতো আমার গলা তুই বেঁধে রেখেছে, তারপর মাথা মাথা গরম করিস না দিব। দুঃখ মানুষের চিরদিনই থাকে না, আমাদেরও থাকবে না। যত বয়সী আসুক না কেন, হতাশার নিরাশা কিছুতেই আমরা সহ্য করব না। হতাশা নৈরাশ্য অমনি আসে না সোমনাথ। বিএ পাস করেছি 5 বছর, আমার ভাগ্যের রাজচক্রটা পৃথিবীর রাক্ষসে গ্রাস করে নিচ্ছে। আমি যেন ওই মহাশূন্যে ত্রিশঙ্করের মতো ভাসছি, ত্রিশঙ্করের মতো ভাসছি, ত্রিশঙ্করের মতো। গানটা পেরেছো তুলতে? কি জানি কি জানি মানে কাল 10 বার করে গায়ে শুনে দিলাম, হাতে ধরে শিখিয়ে দিলাম, তবু বলছো কি জানি? বুঝতে পারছি না। বৃথা তোমার পিছনে পরিশ্রম করছি দীপা, গান তোমার হবে না, হতে পারেও না। একটা গানাকে শেখালো, গানাটাও গাইতে পারতো। পারতো বুঝি? পারতো? বাবার ভ্রুকুটি প্রতিবেশীদের সরস মন্তব্য উপেক্ষা করে তোমাকে আমি গান শেখাতে আসছি, অথচ তুমি কোনো আমলে দিচ্ছ না। তাই যদি তোমার ইচ্ছে ছিল, কেন আমাকে ভোগাচ্ছ দীপা? ভোগাচ্ছি? আচ্ছা চন্দনদা, কি আমাকে গায়িকা করে তোমার কি লাভ বলো তো? কি লাভ জানো না? পিতৃদেবের তিরস্কার, পাড়া প্রতিবেশীদের সরস মন্তব্য, এসব বেশি রাত করে বাড়ি ফিরলে নিরন্তর উপবাস, এসব থেকে তো দৃষ্টি পেতাম। এই হতভাগার জন্য হাতের থালা হাতে নিয়ে আবার কেউ বসে থাকবে না। তোমার বড় কষ্ট, তাই না? থাক, আবার জন্য তোমার আর দরদ দেখাতে হবে না। আমার মতো হতভাগা পৃথিবীতে আর দুটো আছে কিনা জানা নেই। ভেবেছিলাম তোমাকে গান শিখিয়ে আমার মনের অতৃপ্ত বাসনাটা পূর্ণ করব, কিন্তু লোকে বলে হতভাগা যেদিকে তাকায় সাগরও শুকিয়ে যায়, আমার অবস্থাও তাই। থাক, আর অভিমান করতে হবে না, আমি গাইছি, তুমি শোনো। তোমার আখির মতো আকাশের দুটি তারা, তোমার আখির মতো আকাশের দুটি তারা,
তোমার রাখির মতো আকাশে তারা আকাশে বাহ, সুন্দর গেয়েছো দীপা। কি গাইতে পেরেছি তোমার মনের মতো? হ্যাঁ, আমি কিন্তু তোমার কাছে এতটা প্রত্যাশা করতে পারিনি দীপা। সত্যি খুব ভালো লেগেছে আমার আশা তুমি পূর্ণ করেছো দীপা। একটা কথা দীপা, বলো। আমি তোমাকে ভালোবাসি দীপা, আমি তোমাকে বিয়ে করতে চাই দীপা। আমার বাবা দরিদ্র, দাদা আমার বেকার, মা বিড়ি বেঁধে কোনো রকমের সংসারটা চালিয়ে নেয়। একবার যদি বদনাম রটে যায় এই জীবনে আমার আর বিয়ে হবে না। কাল থেকে তুমি আর আমাদের বাড়িতে আসবে না চন্দনদা। গান গান আমি আর শিখবো না। কিন্তু আমার বাবা, তোমার বাবার চাহিদার কথা আমি শুনেছি। নগদ 5,000 টাকা না পেলে তিনি তেনার ছেলের বিয়ে দেবেন না। 5,000 কেন, 5টা টাকা দেবার মতো সামর্থ্য আমার বাবার নেই। কাজেই এই অবাস্তব স্বপ্ন আর যেই দেখুক, আমি দেখি না চন্দনদা, আমি দেখি না। আমার বাবা আমার বিয়ের জন্য যৌতুক চেয়েছে 5,000 টাকা। বাবার মধ্যে এতটুকু মানবিকতা নাই। বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ করব। এতে লোকে যদি আমাকে কুসন্তান বলে বলুক, তবু আমি বাবার অর্থ লিপ্সার জোগান 5,000 টাকা আমি জোগানে দেব না, জোগানে দেব না, জোগানে দেব না। কি বলছো মা? বিনোদ বিড়ি নিয়ে তোমাকে টাকা দেয়নি না বাবা, কেন? বিনোদ নাকি আমাদের কাছে টাকা পাবে, তাই অগ্রিম কেটে নিয়েছে বাবা। এদিকে যে ঘরে এক মুঠো চাল নেই, একটু বাদেই তোর বাবা খেতে চাইবে। ওই রুগ্ন মানুষটার মুখে যদি আমি কিছু তুলে না দিতে পারি, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ তুই বলতে পারিস? কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি দেখছি কি করে টাকা হারামজাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায়, ওই হারামজাদের কাছ থেকে। দীপু, বিদ্যুৎ ডাকছো কেন মা? দেখো মা, তোমার নীতি নিয়ে যুগে বেঁচে থাকা সম্ভব নয়। পায়ে ধরে কাঁদলেও কেউ তোমাকে দয়া করবে না। একটা চর মারলে 10টা লাথি ফিরিয়ে দাও, টুটি কামড়িয়ে কৈফিয়ত চাও। শয়তানদের বুকের রক্ত গন্ডু ঝরে পান করে ক্ষুধার জ্বালা মেটাও। দীপু, ছলে বলে কলে কৌশলে আমাদেরকে বাঁচতে হবে মা। সত্যবাদিতার যুগ এটা নয়, এটা হচ্ছে ছলনা প্রবঞ্চনার যুগ।
লক্ষ্মীর হাতে মার কাচ্ছি নইলে মাঝে মাঝে আমার ইচ্ছে হয় চুরি করে টাকা করে ডাকাতি করে আমার এই ক্ষুধার জ্বালা মেটায়। সৎ পথে থেকে আমরা কি পেলাম মা? শুধু লাঞ্ছনা আর অপমান। বড় আশা করে তুমি আমাকে বিয়ে পাশ করিয়েছ, আমার সমস্ত আশা ব্যর্থ হয়ে গেছে মা, ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। শেষ সম্বল ছিল একখানা কাঁসার থালা, তাও আজ বিক্রি করে দিতে হবে। পেটের সন্তানকে যখন বিক্রি করে দিতে পেরেছি, তখন থালার মায়া করে কি লাভ? যতই তুমি দুঃখ দাও না কেন ঠাকুর, সর্বসাহা ধরিত্রীর মতো আমি সব কিছু নীরবে সহ্য করে যাব। দেখব তোমার দারিদ্রের শেষ কোথায়, শেষ কোথায়। আমি কিন্তু তোমাদের গ্রামের বাড়িতে যাব না। গ্রামের বাড়িতে না গেলে বাবা দুঃখ পাবেন ছেলে। তার দুঃখ, তাই বলে আমি পাড়া গায়ে আমাকে পৌঁছে মরতে হবে? ছেলে পল্লীগ্রামকে তুমি ঘিরে যাচ্ছ, অথচ তোমার জন্ম কিন্তু পল্লীগ্রামে। সেটা হলো আমার দুর্ভাগ্য। ছেলে কেন যে তোমার পল্লীগ্রামে আমি জন্ম নিয়েছ তা আমি বুঝি না বাবু। গ্রামে তো মানুষ বাস করে না, বাস করে জন্তু জানোয়ার। আমি বলবো সেগুলো হলো বিনা কারণে অপরিচিত। ছেলে না আছে শিক্ষা, না আছে স্বাধীনতা বোধ। শিয়াল কুকুরের মতো এক গাদা বাচ্চা জন্ম দেয়। অজ্জরঙ্গ বাচ্চাগুলোকে দেখলেই আমার গা খালি ঘিন ঘিন করে। মাটিতে বসে ভারীতে বসে রান্না করে, ময়লা নেই, কয়লা নেই, মাটির ঘাড় গা ছুঁয়ে জ্বালানি পড়ে। তুমি যাদের থেকে ঘৃণা করছো, সেই তথাগত মানুষদের পরিশ্রমে ভরে উঠেছে এই দেশ। মানব সভ্যতার পাদপ্রদীপ ওদের পরিশ্রমে ভরে উঠেছে। ওরা যদি চায় নগর সভ্যতায় ছুটে আসতে, তখন আমাদের মতো ভদ্রলোকদের না কেউ কষ্ট মরতে হবে। ছেলে বাজে কথা রাখো। কথা নয় ছেলে, এটাই খাঁটি কথা। আমি সুদূর বলেছি। গ্রামে সুদূর করে সব বুনিয়াদ, গ্রামে আমাদের বিলাসের যোগান দিচ্ছে, অথচ ওদের পরিশ্রমে ভরে উঠেছে বাংলাদেশের শস্য ভাণ্ডার। অথচ ওদেরই করছে আমি একটা চরম উপেক্ষা।
গাছে গাছে ডাকে পাখি মাঠে সোনার ধান নৌকা বেয়ে মাঝিরা গায় ভাটিয়ালি গাছে গাছে ডাকে পাখি মাঠে সোনার ধান নৌকা বেয়ে মাঝিরা গায় ভাটিয়ালি গান সে মাটিকে ছেড়ে মাগো সে মাটিকে ছেড়ে মাগো স্বর্গে যেতে চাইবো না বিশ্ব ভুবন মাঝে আমার নিজে তুলনা মাগো নিজে তুলনা শহর থেকে দূরে আমার পরিমা বাংলায় আমার মা বিশ্বভূমন মাঝে তোমার নিজে তুলনা মাগো নিজে তুলনা শহর থেকে দূরে আঙ্গুল চালায় ফসল ফলায় তবু না পায় ভাত চাষির ঘরে নেমে আসে আলোয় আধার আঙ্গুল চালায় ফসল ফলায় তবু না পায় ভাত চাষির ঘরে নেমে আসে আলোয় আধার তবু বলি মাগো তোমার তবু বলি মাগো তোমার নিজে তুলনা বিশ্বভুবন মাঝে তোমার নিজে তুলনা মাগো নিজে তুলনা শহর থেকে দূরে বলি আমার মা বাংলায় আমার মা বিশ্বভুবন মাঝে তোমার নিজে তুলনা মাগো নিজে তুলনা শহর থেকে দূরে বাহ, অপূর্ব তোমার পল্লী সঙ্গে এই নাও ভাই। বেড়াতে বেরিয়েছেন বাবু? কি দেখবেন বাবু, আমাদের এই পল্লী গ্রাম খড়ের চাল মাটির দেওয়াল এতে পুকুর মশা মাছি ম্যালেরিয়া কারুর কোনো কঠিন অসুখ হলে 2-4-5 মাইল হেঁটে না গেলে চিকিৎসার কোনো সুযোগ নেই বাবু। তাই তোমরা গ্রামের মানুষেরা কিভাবে যে বেঁচে আছি জানেন একমাত্র ঈশ্বর। কিন্তু কিন্তু নয় বাবু, কোনো কিন্তু নয়। আর একটু পরে দেখতে পাবেন অন্ধকার যেন গোটা গ্রামটা গ্রাস করতে আসবে। তাই আপনারা শহরের ভদ্র বাবুরা এই শহরকে সুন্দর করে সাজিয়েছেন, আর আমরা গ্রাম বাংলা যে তিমিরে সেই তিমিরেই বাবু, যে তিমিরে সেই তিমিরি। গাছে গাছে ডাকে পাখি মাঠে সোনার ধান, নৌকা বেয়ে মাঝিরা গায় ভাটিয়ালি গান। সে মাটিকে ছেড়ে মাগো, সে মাটিকে ছেড়ে মাগো স্বর্গে যেতে চাইবো না। ও বিশ্বভুবন মাঝে তোমার নিজে তুলনা মাগো নিজে তুলনা শহর থেকে দূরে। বিরাট প্রয়োজনে তুমি এতগুলো টাকা নষ্ট করলে, কিন্তু নষ্ট করলাম কি প্রয়োজন ছিল? সেটা তোমার দুর্বল মস্তিষ্কে ঢুকবে না ছেলে। আমরা যখন হোটেলে খাবার খেয়ে বেয়ার আগে বকশিস দেই, ওই তখন তো তোমাকে প্রতিবাদ করতে দেখিনি। সেটা হলো সম্মানের প্রশ্ন। এটা আমাদের জীবনের প্রশ্ন ছেলে।
বাংলার কৃষ্টি সন্তান বাঁচিয়ে রেখেছে এই সব গ্রামের বাউলেরা। আর আমরা হচ্ছি নব সভ্যতার ঘুম ধরা প্রতিনিধি। তাই বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা বি জাতীয় পোশাক পরে বাবাকে বলছো ড্যাডি, মাকে বলছো মাম্পি। এই তো আমরা ভুলে গেছি দেশকে এবং দেশের মাটিকে। একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন। কোথাও দেখিনি বাবা। ছোট লোক বলো আপনি কি তোর কথা কার? এই জন্যই আমি গ্রামে মানুষদেরকে দেখতে পারি না। শিক্ষা নাই, দীক্ষা নেই। এই জেলার প্রিন্সিপালকে বলে তুমি। আমি বুঝতে পারিনি মা। ননসেন্স কোথাকার। মা ম্যাম সাহেব বলতে পারো না? বলো ম্যাম সাহেব। বলিতে এমন কোনো অন্যায় কথা বলেনি। তাছাড়া মা ডাক্তার খুব খারাপ নয়। চুপ করবে তুমি? যা বুঝো না তা নিয়ে কথা বলতে এসো না। এই গ্রামের লোকেদের সাথে ইতরদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি ভালো করে জানা আছে আমার। এলা রাজনীতি তো যেতে যৌথ মধ্যে তাহলে উচিত শিক্ষা হয়ে যায়। লাল লক্ষ্মী বন্ট রেখে গেছে বাবা, কিন্তু কিন্তু আমি তো এমন কিছু বলিনি। উনি অযথাই আমার উপর চটে গেলেন। আমি বৃদ্ধ মানুষ। আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি আপনার কাছে মার্জনা চাচ্ছি। না না বাবা না, ভুল যে আমারই হয়েছে। আমি বুঝতে পারিনি আপনি যে জেলার পুলিশ সুপার। মা লক্ষ্মী ঠিকই বলেছে, ভুলটা আমারই হয়েছে। আপনি কোনো ভুল করেননি। আমার কর্মক্ষেত্রে আমি সম্মান দাবি করতে পারি, কিন্তু বাইরের লোকদের সঙ্গে সাধারণ মানুষের সাথে আমার কোনো তফাৎ নেই। আমাকে আপনি তুমিই বলবেন। আপনি হচ্ছেন আমার পিতৃতুল্য, তাই তুমি বলাটা মোটেও অন্যায় হয়নি। এই তো শিক্ষিত লোকের কথা। অনেকে এই সাধারণ কথাটা ভুলে যা। পদমর্যাদার অহংকারে মানুষকে অমানুষ ভাবে। আচ্ছা বাবা, তুমি এখানে কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চেনেন? হ্যাঁ চিনি বাবা। আমরা ওনার বস্তিতে ভাড়া থাকি। সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে কোন শহরের লোক? আগে না, আমি গ্রামের লোক। ওই কল্যাণগড়ের জমিদার অলিশঙ্কর চৌধুরী আমার বাবা। কি নাম বললেন? আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী, উনি কল্যাণগড়ের জমিদার। ঝন্টু ঝন্টুকে মানে কি দেখছেন অপলকে আমার দিকে চেয়ে? না বাবা, কিছু না। 22-23 বছরের আগের একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। একটা অন্ধকার বস্তির ঘর, এক অসহায় মা, তার 1 বছর
এগুলো কি বলছে? নিজের ছেলেকে বিক্রি করেছে। উপায় ছিল না বাবা, এছাড়া কোনো উপায় ছিল না। মা মা কিন্তু ছেলেকে আজও ভুলে যায়নি। কোন সুন্দর যুবককে থেকে থাকলে অপলকে চেয়ে কি যেন অনুসন্ধান করে। হায়রে হতভাগী, যাকে তুই বিক্রি করে দিয়েছিস তার উপর তোর কিসের মায়া, তার উপর তোর কিসের মায়া। আশ্চর্য! ভদ্রলোক কি যেন বলতে বলতে থেমে গেলেন কেন? আবার ঝন্টু বলেই বা কেঁদে উঠলেন কেন? হয়তো ওনার কোন আত্মীয় নাম ছিল ঝন্টু, আমার মুখের চেহারার সাথে হয়তো ওনার মিল ছিল। ব্যাপারটা যে কিছুই বোঝা গেল না, কিছুই বোঝা গেল না, কিছুই বোঝা গেল না। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই যাত্রাপালা, আমাদের জীবনে এই যাত্রাপালাটা করেছিলাম, শখ করে দেখতে এসেছিলাম। আমার কাছে এই যাত্রাপালায় যে বিবেকের অভিনয় করেছে তার গানে সন্তুষ্ট হয়ে তাকে সন্তুষ্ট করার মতো আমার কিছু নাই। সামান্য কিছু টাকা দিয়ে আমি তাকে সন্তুষ্ট করছি। আপনারা সবাই ধন্যবাদ এবং এই যাত্রাপালাটা সুন্দরভাবে উপভোগ করবেন, এই জন্য আপনারা সবাই কাম করবেন। গাছে গাছে ডাকে পাখি, মাঠে সোনার ধান, ওটাবে মাঝি আগায় ভাটিয়া বিহার। গাছে গাছে ডাকে পাখি, মাঠে সোনার ধান, ওটাবে মাঝি আগায় ভাটিয়া বিহার। সে মাটিকে ছেড়ে মারো, সে মাটিকে ছেড়ে মারো, স্বর্গে যেতে চাইবো না। বিশ্ব ভুলো না গো তোমার, নিজে ভুলো না বাবু, নিজে ভুলো না। শহর থেকে দূরে আমি সবই বুঝতে পারছি, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ করছি। খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি শুধু আমার এই নামটা খচিয়ে দাও। ওরা মা, আমার সংসারের এখন যা অবস্থা, আমি কথা দিচ্ছি, স্ত্রীর দাবি নিয়ে আমি তোমার বাড়িতে কোনোদিনই যাব না। তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লি? কোন কুমারীর মেয়ে লজ্জায় ঘৃণার মাথা কি নিজে বলতে পারি আমাকে তুমি বিয়ে করো? তোমার ব্যথা আমি বুঝি রমা। বোঝো কতটুকু? কতটুকু বোঝো দীপুদা? বাঙালি ঘরের কুমারীর মেয়ের এই ব্যথা স্বয়ং ভগবানও যে বুঝবে না। আমাদের এই দারিদ্র সুযোগ নিয়ে যার যা খুশি তাই বলছে। সে কি? কে কে তোমাকে কি বলেছে? কালী বিনোদ মোদি দাদা কি বললি আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দিবেন সম্রাট বাবু? বিনোদ বিনোদ ওই বিনোদ হারামজাদা তোমাকে এই কথা বলেছে? বিনোদ হারামজাদার এত বড় স্পর্ধা, রেলের চোরাই মাল বিক্রি করে 2 পয়সা তার হাতে পেয়েছে, অথচ 2 বছর আগে
টানে আনতে পারতো না। তুমি অযথাই মাথা গরম করছো দীপুদা। লোকের মুখ তুমি কি করে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু রূপ থাকলে মেয়ের বিয়ে হয় না, রাশি রাশি রূপাও চাই। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় বিষ খেয়ে শেষ করে দিই অভিশপ্ত জীবন। রমা, তুমি কেঁদো না। আমি আপ্রাণ চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দীপার একটা ব্যবস্থা না করে এখনই যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে মা বাবা যে দুঃখ পাবে দীপা। দীপুদা, বেকারত্বের অভিশাপ আমাকে তিলে তিলে ভাগ খাচ্ছে। ছোট বোনটা মুখ গুমরা করে সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। মায়ের একটা ব্যবস্থা না করে তাহলে থাক দীপুদা, আমি আর তোমাকে বিব্রত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারো আমি তোমার জন্য অপেক্ষা করব। দরকার হলে মৃত্যুর শেষ পর্যন্ত। রমা, তোমার ভালোবাসায় আমাকে শক্তি যোগাবে দীপদা। শুধু একটাই অনুরোধ, আমাকে খুশি করবার জন্য তুমি এমন কিছু করো না যাতে তোমার মাথা হেট হয়। যাকে নিয়ে তোমাকে নিয়ে আমার যে অনেক গর্ব, অনেক সাধনা। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে তাই বুঝি? এই হৃদয় চিরে যদি হৃদয় চিরে যদি এখনো যেত, তুমি তুমি মানতে সে কথা তুমি যদি জানতে, কথা যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
সম্মানিত সুধী, ধন্যবাদ। ধন্যবাদ আমার ছোট ভাই হামিদুরকে। সে আপনাকে ভাবতে হবে না বাবু, আপনি পল্লীতে থাকুন আর মাদ্রাসে থাকুন, আমি সারাক্ষণ আপনার স্বার্থের জন্য কাছে যাচ্ছি। আমি জানি বিনোদ, এবং জানি বলেই তোমাকে আমি টাকা পয়সা দিয়ে কাছে কাছে রাখছি। তবে সাতকুড়ি নন্দী বলেছিল ইদানিং নাকি রেল পুলিশ বড় বিদ্রোহ করছে। রেল পুলিশ চাঁদের জুতো মেরেই বেটাদের থোতামুখ থোতা করে দেব। ইতিপূর্বে যত কাজ আপনি করেছেন ত্যাগ করেছি বটে, কিন্তু তখন দিনকাল অন্যরকম ছিল। লরি কার করে লরিতে মাল তুলেছি, পুলিশও সহযোগিতা করছে, পুলিশ হাতে থেকে মাল তুলে দিয়েছে। কিন্তু আজকাল আর সে সাহস নেই বিনোদ। আপনি কিন্তু অসাধ্যই ভয় পাচ্ছেন বাবু। জেলার পুলিশ কর্মকর্তা হলেন আপনার জামাই। তুমি সব বুঝতে পারছো না বিনোদ, তোমার আমার একটা নাম আছে। চোরাই মাল ধরা বললে শুধু মান মর্যাদাই যাবে না, কল্যাণীর মাথাটাও হেড হয়ে যাবে। আগে বেপরোয়া ভাবে কাজ করছি, এখন আর সেটা সম্ভব হচ্ছে না। বিনোদ, মাকে তুমি বিড়ির দাম দাওনি কেন? তুমি জানো না ওই বিড়ি বিক্রি করে আমাদের সংসার চলে? তাহলে কেন অমানুষের মতো কাজ করেছো? আমার 25 টাকা যে আমি পাবো সেটা আমি কেটে রেখেছি। পরে আছে বলেই এই একটা অভাবী সংসারকে খুশি রাখতে তুমি 1 টাকা 2 টাকা করে কেটে রাখতে পারলে তোমার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। পশুদের তো মনুষ্যত্ববোধ থাকে। এখন যদি ধরে তোমাকে 2টা চর মেরে দেয়, চর মানে এত সহজ নয় বাবু। 25 টাকা 1 বছর ধরে পড়ে আছে, আজ নয় কাল, কাল না পরশু, এই বলে টাকা দিচ্ছে না। এই নামটি বলে আমি হাতে পেয়ে আমি কেটে নিয়েছি। আপনার যা খুশি আপনি করতে পারেন। তুমি কিন্তু কথা বাড়াচ্ছ দীপক। আরে আরে যা গোসাই, যা পারেন করেন, ধার নিয়ে ধার দিতে পারেন না, তাতে বড় বড় কথা। এই কি বললি? ধার নিয়ে ধার শোধ করতে পারি না? হ্যাঁ, ধার নিয়ে ধার। ধার নিয়ে ধার আমাদের চলো। শুয়োরের বাচ্চা, কি বললি? ছেলে ছোয়ারের বাচ্চা।
আমার চোখের সামনে তুমি একটা দিনের লোককে এইভাবে মারবে, তোমার স্পর্ধা তো কম নয়। জানো আমি তোমাকে কি করতে পারি? কিছুই করতে পারবেন না। এই বললে তুমি এই চোর আর এই চোর, চোরে চোরে মাসটুকু ভাই, আপনি আমার কিছুই করতে পারবেন না। এই বললে তুমি হতে পারেন আপনি এই মহল্লার মালিক, আপনার বাসায় আমরা ভালো থাকি, আমি বলে আমি আপনার খাস মালিকের প্রজা নই। আপনার বাসি থেকে ভাড়া বাকি বলে যদি থাকতে দেন তাহলে থাকবো, আর যদি না থাকতে দেন তাহলে অন্যত্র চলে যাবো। আপনাকে কি অপমান করছে স্যার? বেটার আসপত্র কত? বিরোধীর কাছে তুমি কত টাকা পাবে? এখনো আমি 15 টাকা পাবো স্যার। তুমি চুপ করো বিনোদ, কাজটা তুমি সত্য অন্যায় করেছো দীপক। একই গ্রামে বাস করে এত ঝগড়াঝাটি করাটা মোটেই তোমার ঠিক হয়নি। তোমার 52 টাকা আমি দিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। বিনোদ তুমি এদিকে আসো। ঠিক আচ্ছা স্যার, আচ্ছা আছি। আপনি ওকে কোথায় পাঠালেন? আসছে, একটা কাজে পাঠিয়েছি। আচ্ছা বিনোদ, তুমি শিক্ষিত একটা যুবক বুদ্ধিমান ছেলে, এইভাবে বেকার ঘোরাফেরা করে নিজের এনার্জি কেন নষ্ট করছো? একটা ব্যবসা করলে তো তুমি পারো 2 টাকা রোজগার করতে। এই ইংরেজিতে প্রবাদ আছে, আইডল ব্রেন ডেভিড জনসন। দেশের যুব শক্তি, দেশের শুভ শক্তিকে তুমি কাজে লাগাও। ব্যবসা করতে হলে তো মূলধন চাই। মূলধন টাকা আমি তোমাকে দেবো। ব্যবসা করবে তুমি? হ্যাঁ ব্যবসা করবো। ইয়াং ম্যান, পৃথিবীতে সবাই ভাবতে চাষ নয়। এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন, ভেবেছিলাম তোমার বাবাই হয়তো আমার কাছে আসবে কিছু সাহায্য সহযোগিতার জন্য, কিন্তু সে এলো না। বাবা আপনার বন্ধু? হ্যাঁ, বাবা তো এই কথা কোনোদিন আমাদেরকে বলেননি। বলবে না, বলবে না, শিব নাম হয়তো মনে করেছে ওর এই দুর্গতির জন্য আমি দায়। লোকে যা খুশি বলুক, তাতে আবার কিচ্ছু তাই আসে না। এই নাও আমি তোমাকে টাকা দিচ্ছি। এই খামটার ভিতরে 2000 টাকা আছে, টাকাটা নিয়ে তুমি ব্যবসা শুরু করো। কিন্তু এতগুলো টাকা কিসের বিশ্বাসে আপনি আমাকে দেবেন? বিশ্বাস? কথা কি জানো দিব তোমাকে? তোমাকে আমার নিজের লোক বলে মনে করি, কত বড় অদৃষ্ট লোক আর নয় আমি। মানুষকে বিশেষ করে এই সমাজ, যুব সমাজের উপর আমার বিশ্বাসের একটা আস্থা আছে। তোমরা আমার দেশের জাতীয় ভবিষ্যৎ। স্যার এই টাকা নিয়ে তুমি ব্যবসা শুরু করো। ওকে আছে। আর লাগলে তোমাকে আমি আরো টাকা দিব। আমি চাই তুমি তোমার নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। আসছি আমি। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত বড় ভালো আমি তা আগে বুঝতে পারিনি। আমি জানতাম লোকটা নিষ্ঠুর, লোকটা অহংকার, লোকটা আত্মসর্বোচ্চ সুখ সম্পন্ন, কিন্তু ওনার ব্যবহারে সেটা বোঝা যায়নি। বাইরের ব্যবহার দেখে কাউকে বিচার করতে যাওয়া ঠিক হয়নি। দীপক দা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে।
বলো। বলতে ঠিক ভরসা পাচ্ছি না, কথাটা শুনে তুমি চটে যাও যদি বা রেগে যাও যদি। তুমি তো সবসময় রেগে থাকো। না না না, তুমি নির্ভয়ে বলো, আমি কোনো রাগ করবো না। তোমাকে দেখলে আমার ভীষণ ভয় হয়, মনে হয় তোমার মধ্যে আগ্নেয়গিরির লাভাচ্ছদ বইছে, যে কোনো মুহূর্তে দাবানল হয়ে জ্বলে উঠবে। মনে হয় যেন তোমার মধ্যে বিক্ষুব্ধ আত্মা একটা কিছু করার জন্য ছটফট করছে। তাই নাকি? তোমার ভয় নেই চন্দন, তোমাকে ভয় দিচ্ছি। তোমার কথা তুমি নির্ভয় আমাকে বলতে পারো। মানে দীপাকে দীপাকে? দীপাকে আমি বিয়ে করতে চাই। চন্দন, অবশ্য তোমাদের যদি সম্মতি থাকে, আমি হোমগার্ডে চাকরি পেয়েছি, 1 মাসের ট্রেনিং এ যাচ্ছি, ফিরে এসে দীপাকে বিয়ে করব, এতে দীপার সম্মতি আছে। কিন্তু তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করা যাবে না। এই বিয়েতে আমার অমত নেই চন্দন, কিন্তু তোমার বাবা সাতকরি নন্দী কি রাজি হবে? বাবার অমতে আমি বিয়ে করব। যেখানে পোস্টিং হোক না কেন আমি দীপাকে নিয়ে চলে যাব। বাবার সম্মতি যদি নাও দেয়, বিয়ে আটকাবে না। এই, আমরা কিন্তু তোমাদের দাবি না পূরণ করতে পারবো না ভাই। আমরা আমার কোনো দাবি নেই। মানুষ। আমার কোনো দাবি নেই, তোমরা শুধু তোমার বোনটাকে শাঁখা সিঁদুর পরিয়ে আমার হাতে তুলে দিবে ভাই। আমি দীপাকে নিয়ে চলে যাব। যাক, একটা ভাবনা থেকে অন্তত আমি মুক্তি পেলাম। ছেলে হিসেবে চন্দন মোটামুটি ভালো, কিন্তু যত বদমাস ওর ওই বাপ সাতকরি নন্দী। এই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। তার আগে আমার বন্ধু সোমনাথের সঙ্গে আমি একটু বোঝাপড়া করে নেই। হ্যালো, এই লোকটা স্যার, আমি মাল কিনতে সরে যাচ্ছিলাম, আমাকে ছুরি দেখিয়ে 2000 টাকা ছিনতাই করে নিয়েছে। গ্রেপ্তার করুন। বাজে কথা বলে না বিনোদ, নিজে যেমন একটা বদমাস। তুমি কি বলতে চাও ওর অভিযোগ মিথ্যে? শুধু শুধু তোমার নামে বদনাম দিচ্ছে। আরেক জোরে বাবার নাম ভুলে দেবো বেটা। এই সমাজ বিরোধী মাস্তানদেরকে কিভাবে শাস্তি করতে হয় এই কথাটার তত্ত্ব তা ভালো করেই জানে। এই টাকা যদি নিয়ে থাকো ভালোই ফেরত দাও। আপনি বিশ্বাস করুন স্যার, আজে বাজে কথা বলছিল বলে ওকে আমি মেরেছি ঠিকই, কিন্তু আমি ওর কোনো টাকা নেইনি স্যার, কোনো টাকা নেইনি। আর যদি আপনার বিশ্বাস না হয়, ওই সঞ্জয় বাবুকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। সঞ্জয় বাবু, আমি তোমাকে ছাড় করব। যদি টাকা তোমার কাছে পাওয়া যায়, তোমার বাপের নাম আমি খগেন করে ছেড়ে দেব। আমি তোমাকে ছাড় করবো। হাত দেখো। এই এটা কি? কি আছে এই খামের ভিতর? আমার 2000 টাকা স্যার, এই খামের ভিতরে আমার 2000 টাকা। একেবারে মিথ্যে কথা বললে চর মেরে গাল মুখ ফেটে দেবো শুয়ার। এই খামটা একটু আগে সঞ্জয় বাবু আমার হাতে দিয়েছে আমাকে ব্যবসা করার জন্য। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় স্যার, চলুন তাহলে সঞ্জয় বাবুকে জিজ্ঞেস করবে। সঞ্জয় বাবু যদি বলে দীপককে আমি এই খামটা দেইনি। কিন্তু সঞ্জয় বাবু, চর এই যে মিস্টার সিং,
এই ছেলেটা বলছে এই খামটা একটু আগে ওকে আপনি দিয়ে গেছেন, সত্যি খামটা কি আপনি ওকে দিয়ে গেছেন? খাম আমি দিয়েছি? এই ছেলেরা, তুমি কি কাদা টাদা নিয়ে এসেছো নাকি? আমি কেন ওকে খাম দিয়ে যাবো? তাছাড়া ওর সঙ্গে তো আমার কোনো দেখাই হয়নি। হ্যাঁ, ওর সঙ্গে তো আমার কোনো দেখাই হয়নি। কি আছে ওই খামটার মধ্যে? কেন আমার 2000 টাকা ছিনতাই করে নিয়েছে? আমি মা রাত্রে সরে যাচ্ছিলাম, আমাকে শুনে দেখে 2000 টাকা সে ছিনতাই করে নিয়েছে। এই আপনি খামটা তাহলে ওকে দেননি? না অফিসার, আমি ওকে খাম দিতে যাবো কেন? টাকা কি আমার গায়ে কাম হচ্ছে নাকি? আপনি যাকে থাকি টাকা দেবো? হাতে নাতে ধরা পড়ে বেটা সবাই যাচ্ছে। আমার শুনে না উঠতে দেশে উত্তিমত্তা। এদের ভ্রমণ করতে না পারলে সমাজটা একবারে দুরুৎসাহ হয়ে যাবে। সঞ্জয় বাবু, কাইন্ডলি একটু শুনবেন। কি শুনবে? একটু, হ্যাঁ বলো, একটু কাছে আসবে, একটু কাছে। চল শালা, তোর কত তেল হয়েছে থানায় গিয়ে আমি তা দেখে নেব। সঞ্জয় বাবু, ওর কাছে 2000 টাকা পাঠিয়েছে, আপনি থানায় এসে একটা ডায়েরি লিখে দিয়ে যাবেন। বছরটি ব্যক্তি রিওয়াজ যাতে হয় এইভাবেই চেষ্টা লিখবেন। ও ইয়েস ইয়েস, সে চেষ্টা তো আমি অবশ্যই করব। আমার ওয়াইফ আছে না, আমার ওই কি বলে তা জানেন? তোমার মনটা ভারী কোমল। আমি ওই ভদ্র মহিলাকে প্রয়োজনে কতটা কঠোর হতে পারি। আই শালা উস্তি মাস্তান। ছাড়, গাটা যেমন আপনার রক্তবর্ণ হয়ে গেছে, যেমন গায়ে ওর অসুরের শক্তি। খেলাকে আমি 3 বছরের জেলে খাই টানিয়ে আনবো, তবেই আমার নাম সঞ্জয় সেন। নইলে যে সমাজ ধ্বংস হয়ে যাবে। এসব বিনোদ আমাকে আবার থাকতে হবে। আর চলুন। হ্যালো, এখন আপনাদের সামনে আমাদেরই গ্রামের ছেলেপেলে, নাম হচ্ছে মেহেদি, একটা ফোক গান নিয়ে আসতেছে। ধৈর্য সহকারে আপনারা শুনেন।